আমি একটা ঘটনা বলি, সময় নিয়ে আর কি, সময়ের যে কাণ্ডজ্ঞান আমারও হয় নাই। আমি একবার আজকের কারণে যে চাকরি হবে হবে এরকম অবস্থায় আমার কিছু দায়িত্ব পড়েছিল। মাঝে মধ্যে আমি আহমদ সফার লেখা উনি মুখে বলতেন আর আমি লিখতাম। তিনি একদিন সকালবেলা টাইম দিল সকাল 10টায়। তা আমার মোটামুটি উঠে যাইতে যাইতে 10টা 5 হয়ে গেছে। তো ওনার বাসায় গেলাম, বাংলা মোটরের বাসায়। যাওয়ার পর আমি বেল দেই, আর আহমদ সফার দরজা খুলে না। ভিতর থেকে বলে কে? তো আমি বাইরে থেকে বলে আমি টিপু সবাই। সবাই আর খোলে না অনেকক্ষণ। দেখি প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম, 5 মিনিট পরে উনি দরজা খুললো। দরজা খুলে বললো, আমার জীবনে কোনো মূল্য নাই? এই যে 5 মিনিট যে আপনি আমার এত দুশ্চিন্তা গ্রস্ত করলেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাটা এই সময়ে করতে পারতাম। তো আমাদের কবিদের মধ্যে একটু এই ধরনের সমস্যা আছে, আমরা ওই চিন্তাটা করতে পারি না। ফলে একটু আমাদের মানে দূরবর্তী কল্পনা করা, কবিদের যে দূরবর্তী কল্পনা করতে পারার একটা কি বলা যায় স্পিরিচুয়াল একটা জায়গা আছে কবিদের সঙ্গে, প্রকৃতির একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমরা অনেক সময় মানে দেখতে পাই বা পাই না, বা আনকনসিয়াসলি ভাষার ভেতর দিয়ে কবিতায় আমরা এটা লিখি বা আমরা যারা পাঠ করি ওটা উপলব্ধি করতে পারি। তো এইখানে আজকে যে কবিতাগুলো পড়া হয়েছে, আমার মনে হয় যে কিছু কবিতা একদম মানে ফিলিস্তিনি কবিরা গাজার যে যুদ্ধের যে আমার গায়ের লোমটা খাড়া হয়ে গেল। গাজার যে যুদ্ধের যে কাহিনী, একই রকম কবিতা। ইভেন কি কেনিয়ার যে সাম্প্রতিককালের যে আন্দোলন, এই আন্দোলনে যে গণতান্ত্রিক লড়াই, এবং একই ধরনের কবিতা। এবং ভাষা আলাদা হলো, ধরেন কেনিয়ার ভাষা কিউকো হলো বা ফিলিস্তিনের ভাষা আরবি হলো, আপনি দেখবেন যে এই কবিতার একটা সম্মিলিত স্বর আছে। এই স্বরটা কি? এই স্বরটা হচ্ছে মুক্তি। এখন আমরা মুক্তির জন্য নানা কিছু করতে পারি। কেউ একজন বলেছেন, একজন কবি বললেন যে কেউ কল্পনা করে নেই 5 তারিখ খালেদা যাবে, এই স্বৈরাচারী হাসিনা যাবে কি যাবে না। হ্যাঁ, তো এটা আসলে কথাটা ওইভাবে যদি পৃথিবীর অন্যান্য আন্দোলনের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারতাম, আমাদের কবিরা যদি কোনো না কোনোভাবে চিন্তা করতে পারতাম যে গাজাতে কি ঘটে, ওরা কিভাবে মুক্তির জন্য লড়াই করে, ওই কল্পনাটা যদি আমরা করতে পারি, আমরাও বুঝতে পারতাম যে শেখ হাসিনা পালাবে। 2 তারিখ প্রথম আলোতে 2 আগস্ট আমার একটা লেখা ছাপা হয়। ওইখানে আমি একটা পৃথিবীর 3টা ছাত্র আন্দোলনের উদাহরণ দিই। একটা হচ্ছে 1968 সালের ফরাসি ছাত্র আন্দোলন, যেখানে প্রেসিডেন্ট চার্লস দ্য গল পালিয়েছিলেন চেকোস্লোভাকিয়ায়। এবং সবচাইতে ওইখানে যারা নেতৃত্বে ছিলেন আন্দোলন, মূলত ওইটা বামপন্থীদের আন্দোলন ছিল, জাপল সার্ট, জলুক গদার সহ ওই সময়কার ট্রেড ইউনিয়নের কিছু কর্মী ছিলেন ওদের সঙ্গে। তো আমি দেখলাম যে ফরাসি ছাত্র আন্দোলনের যে রূপ, এটার সঙ্গে একই রকম। এবং তখনও পর্যন্ত আমাদের এইখানে মানে টেলিভিশনে তো কোনো মৃত সংবাদ ছাপা হচ্ছিল না, সংখ্যা কত আমরা সত্যিকার অর্থে জানতে পারি না, 2-একটা পত্রিকায় ছাপাচ্ছিল। তো আমি দেখলাম যে এটা আবার আফ্রিকার সোয়েটো মুভমেন্টের সঙ্গে একদম মিল। সোয়েটো মুভমেন্টও মারা গেছিল তখন পর্যন্ত সরকারি হিসাবে 176, আর বেসরকারি হিসাবে অ্যারাউন্ড 700। এবং ওখানে প্রথম মারা যায় হচ্ছে হেক্টর পিটারসন, আমাদের এখানে প্রথম মারা যায় আবু সাইদ। আমি ওই লেখায় এই কথাগুলো বলেছিলাম। আমি বলেছিলাম যে জোহান্সবার্গের যে আন্দোলন ছিল, ওরা কিন্তু মাতৃভাষার জন্য আন্দোলনটা করে নাই। ওইখানে মূল আন্দোলন ছিল তাও শিক্ষা সংক্রান্ত আন্দোলন, এবং আন্দোলনটা ছিল হচ্ছে ওদের মানে কালোরা ইংরেজি ভাষা পড়তে পারবে না, এটার একমাত্র অধিকার হচ্ছে সাদাদের। তখন হচ্ছে এই আন্দোলনটা একটা ক্যাথলিক চার্চের স্কুল থেকে আন্দোলনটা শুরু হয়, যেখানে হেক্টর পিটারসন মারা যায়। তো ওইখানে একটা জাদুঘর হয়। ওই আন্দোলনও আমাদের মতো এত দীর্ঘস্থায়ী ছিল না, কিন্তু এই আন্দোলন পরে দীর্ঘস্থায়ী হয়, যেটা হচ্ছে যে আমরা নেলসন ম্যান্ডেলাকে দেখতে পাই। এখন এই আন্দোলন যে আমরা দেখতে পেলাম না আমাদের কবিরা, এটা
আসলে ঠিক না। যারা দেখেছেন, যারা অনুভব করেছেন তারা লিখেছেন। ইভেন কি ২৬ তারিখ আমার একটা কবিতা ছাপা হয়, যখন মারা যায় ওই দিন রাতে আমি লিখি আর কি। কবিতা ইংরেজি হচ্ছে সাই, বাংলা করেছিল কি, বাংলা ছিল হচ্ছে দীর্ঘশ্বাসের ইতিহাস। আমার মনে হয় লাশগুলো যখন, এই লাশের প্রতিদিনই আমরা খবর পাচ্ছিলাম সংবাদপত্রে, মনে হয় যে একটা প্রত্যেকটা জিনিসের ভিতর, লাশগুলোর ভিতরে দীর্ঘশ্বাস বেরোচ্ছে আর কি। লাশগুলো জীবিত, মৃত না। যেহেতু সংখ্যাটা আমরা জানি না, প্রত্যেকটা মৃতই আমাদের কাছে তখন জীবিত মনে হচ্ছে। কারণ আমরা তো বলতে পারি না যে এই মুহূর্তে ১৭ জুলাই এতজন মারা গেছে, ১৮ জুলাই এতজন, এইভাবে এই আন্দোলনের একটা ধারাবাহিকতা। তো এই আন্দোলন অবশ্যই অনেক বড় ঘটনা। আমাদের এই যে আমাদের দেখা যে স্বাধীনতার পরে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সবচাইতে বড় আন্দোলন এই আন্দোলন। ইভেন কি এরশাদও দেশ ছেড়ে পালাই নাই, হ্যাঁ, হাসিনাকে পালাতে হয়েছে। তো এই যে পালানোর যে অভূতপূর্ব দৃশ্য দেখলাম আমরা, একটা তার পরিষদ, তার পরিবারবর্গ, অনেকেই, তার পরিবারের সবাই সবার আগে পালিয়েছেন। তার মানে শেখ হাসিনাও জানতেন উনি দেশে থাকবেন না। শেখ পরিবারের সবাই কিন্তু এই আন্দোলনের সময়, আন্দোলনের পরে কাউকে দেশে পাওয়া যায়নি। তার মানে তারও এই আন্দোলনে আগে পালিয়েছেন। এখন একটা অগণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে একজন কবি কি করতে পারে, তার কি বা করার ক্ষমতা আছে? যেখানে একটা কবিতা লিখলে কবির সম্মানই নাই, যেখানে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একজন শিল্পীর সম্মান নাই, একজন কবির সম্মান নাই, কি করতে পারে এরকম দেশে? তখন আমাদের তো মনে হয় কি, আমরা আমাদের এখানে যারা কবিতা লেখে, এটাই এক ধরনের বিপ্লব। আমরা হয়তো এখন ভাগাভাগি করতে পারি কি আন্দোলনে আসলো, কি আসলো না, এরকম অনেকেই বলা যায়। বাংলাদেশ হচ্ছে, যেহেতু এইখানে শিল্পের সঙ্গে রাজনীতির বা সমাজের সম্পর্কটা এত সীমিত, এত এত ছোট জায়গায় এসেছে, এই অভ্যুত্থান কিন্তু সেই জায়গাটাকে অনেক বড় করেছে। কিন্তু আমরা সেই স্পিরিটটা ধরতে পারিনি। ৯০-এ যেমন ধরতে পারিনি। রুদ্ররও এক ধরনের স্বপ্ন ছিল। আপনি দেখবেন যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহদের যে আন্দোলন, জাতীয় কবিতা পরিষদ, তারপর হচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যে গণতান্ত্রিক লড়াই সংগ্রামের আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিল, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো ক্রমশ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং দালাল ফাপড়দের একটা আঁকড়া হয়েছে। তো আমরাও যদি এখন যদি এই ধরনের, যখন সংস্কৃত বাংলার মতো একটা প্রতিষ্ঠানের করতলে এসে যখন কবিতা পড়ি, আমরাও চাইবো যে এমন একটা সাংস্কৃতিক আন্দোলন হোক যেটা হচ্ছে আমরা যাতে ফ্যাসিবাদের কবলে না পড়ি, আমরা যাতে কোনো স্বৈরাচারের কবলে না পড়ি, আমরা স্বৈরতান্ত্রিক আইন কাঠামোর বিরুদ্ধে যাতে মুখ খুলে কথা বলতে পারি। অন্তত পক্ষে আমার তো মনে আছে যখন আন্দোলন হচ্ছিল, আমার আননোন নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে দেওয়া হয়েছিল, বললো যে আপনি নিরাপদ না। তা আমি বললাম যে দেখেন, আমার কোনো অপরাধ নাই, আর আমি এগুলোর ভয় পাই না। আপনি ভাবছেন যে আমি মৃত্যুকে ভয় পাই, আমি ওই ধরনের লোক না। আমি হয়তো সবসময় মাঠে থাকতে পারি না বা কোথাও যাই না, কিন্তু একটা জিনিস আছে যে আমি কখনো মৃত্যুকে ভয় পাই না। আবু সাইদের মৃত্যুটা মনে হয়েছে আমার মৃত্যু, এবং আমি যে দাঁড়িয়ে আছি আমার নিজেকে আবু সাইদ মনে হয়। আমি যদি ওই ওই চেতনাটা ধারণ করতে না পারি একজন মানুষ হিসেবে, একজন গণতান্ত্রিক নাগরিক হিসেবে, তাহলে আমরা যে কবিতা লিখছি বা ভবিষ্যতে যে রাষ্ট্রের কথা চিন্তা করি, যে সমাজের কথা চিন্তা করি, যে সংস্কৃতির কথা চিন্তা করি, সেই সংস্কৃতি চিন্তাটা আসবে না। আমরা এতগুলো কবিতা শুনলাম, আমার মনে হয় যে এই কবিতাগুলো আমরা শোনাটাও এক ধরনের পুনর্লিখন বা পাঠ, বা এই পুনর্লিখনটা করি। কিন্তু রবার্ট ফ্রস্ট তাতে খুশি না। রবার্ট ফ্রস্ট বলল যে কয়েকটা সমস্যা আছে। বললো যে কেন এই কবিতা? তখন পাউন্ডের উত্তর ছিল যে আমরা সমাজের একটা তরলতা চাই। এই তরলতাটা হচ্ছে যে আমরা যে ধরনের চিন্তার একটা সম্মিলন চাই একটা সমাজের মধ্যে, সেই জায়গাটা হয়তো এখানে তৈরি হবে। কিন্তু রবার্ট ফ্রস্ট শেষে বলে যে এটা হচ্ছে একটা সামাজিক, মানে কি বলা যায়, সংস্কৃতির মতো, কিন্তু আমি তো একজন সিরিয়াস শিল্পী, আমি কেন যাব? এই প্রশ্নটা যখন একজন কবির মধ্যে উদয় হবে, আমরা হয়তো সেই জায়গাটা খুঁজে পাবো। আমি
মানে প্রত্যেকের কবিতার কোনো না কোনো কবিতা, সব কবিতা ভালো হবে নট দ্যাট, কিন্তু প্রত্যেকের কবিতায় এমন উপমা আছে, এমন কথা আছে, এমন শব্দ আছে প্রত্যেকের কবিতা এখানে যতগুলো পড়া হয়েছে। মানে মনে হয় যে আমি মানে শামসুর রহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, যে 69-এর যে টকবগে আন্দোলনের যে একটা ছায়া, একটা যে স্পর্শ এই কবিতাগুলোর মধ্যে আছে। এটা হিজল জুবাইর থেকে একদম মানে মানে একদম দীপঙ্কর মার্ডুক পর্যন্ত সবারই কবিতার মধ্যে ওই জায়গাটা আছে কোথাও না কোথাও। একটা একটা আনু ভাই যে কথাটা বললো যে একটা একটা বিষণ্ণতার মধ্যে ছিলাম আমরা 16 বছর, সত্যিকার অর্থে এই বিষণ্ণতাটা কিন্তু একদিনে হয়নি। এই বিষণ্ণতাটা শুধু যে এই 16 বছর তা কিন্তু নয়, এই বিষণ্ণতাটা হচ্ছে স্বাধীনতা একদম পরবর্তী সময়ে। দুঃখজনক হলো সত্য, কাজী নজরুল ইসলামের মতো কবির স্বীকৃতি পাইতে হয় ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসের সরকারের আমলে। এর চাইতে একটা দেশ বোঝা যায় যে এখানে কবিদের কি পরিণতি, কবিদের কি ভবিষ্যৎ কি, বা কবিতার ভবিষ্যৎ কি, এমন একটা দেশে থাকি। জাতীয় কবিতার মর্যাদাটার স্বীকৃতিটা 2 দিন আগে পেলেন। তো এটা দুঃখজনক আর কি, আমরা আমরা যে সমাজে আছি। হ্যাঁ, তো দুঃখজনক। আমি বলতেছি যে আমার কবিতা গালিবের মতো হবে না, আমার কবিতা হিজলের মতো হবে না, আমার কবিতা পলিয়ারের মতো হবে না, আমার কবিতা জুয়েলের মতো হবে না, আমার কবিতা শোয়েবের মতো হবে না। প্রত্যেক কবি তার নিজের মতো লেখে, কবিতাটা নিজের, কিন্তু এটা যখন একটা সমাজে উপস্থাপন করা হয় তখন একটা সামাজিক অর্থ তৈরি হয়। 20 জন পাঠক যখন পড়ে, এই সামাজিক অর্থটাই হচ্ছে একজন কবির জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এটা না যে কবি সবসময় সামাজিক দায় থেকে তার কবিতাটা লিখবে। কবিতা হচ্ছে এমন এক স্বতঃস্ফূর্ত জিনিস যেটা আপনি না চাইলেও ভাষাটা আপনার মধ্যে আসবে। কোনো একটা শব্দ নিয়ে দেখা গেল যে অনেক দিন ঘুরতেছে, সে লিখতে পারতেছেন না। অভ্যুত্থানের পরে সত্যিকার অর্থে আমি লিখতে পারি না। আমি 2টা কবিতা লিখছি 2টা বিদেশি পত্রিকার জন্য। মানে আমার কাছে এখন শব্দটা আসছে না। আমি যে অভ্যুত্থানের আগে আমি যে দৃশ্যটা দেখতে পেয়েছিলাম সেটা একদম 100% ফলেছে। যে দৃশ্যটা, যে ইমাজিনটা করতে পেরেছিলাম যে শেখ হাসিনা চাষটা গলের মতো পালাবে, এটা আমি কল্পনা করতে পেরেছিলাম। কিন্তু তার পরবর্তী আমি যে রাষ্ট্রটা দেখতে চেয়েছিলাম সেই রাষ্ট্রটা এটা না। এখন যা হচ্ছে, আমরা তো এই পরিবর্তনের জন্য এতগুলো লোক প্রাণ দেয়নি, 30,000 লোক গুলিবিদ্ধ হয়নি। আমরা তো এই যে কবিদের যে একটা তালিকা, শায়েস্তা করার যে তালিকা ফেসবুকে ঘুরেছিল, সত্য মিথ্যা যায় না, হয়তো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আমরা ধরে নিলাম যদি ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হতো, যাদের তালিকা আছে তাদের কি পরিণতি হতো। মানে এই জিনিসগুলো আমরা কখনো কল্পনা করি না। আমরা এমন এক রাষ্ট্রের মধ্যে আছি, এমন এক মধ্যে আছি, এখানে আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি না, মুক্তভাবে কথা বলতে পারি না। আমরা বলবো, আমাদেরকে 20 জন ফোন দেবে যে এটা বললো না এই সময়ে। সত্যিকার অর্থে একটা 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 প্রতিষ্ঠান, বাংলা একাডেমির কথা বললে, আমাদের যে পাঠ্যপুস্তকের কথা বললে, আমাদের এখানে স্নেহভাজন, আমি রুবাইয়াতের কবিতা খুব পছন্দ করি। একটা কবিতা ওইখানে নিল, ওই কমিটির আমি একজনকে ফোন দিলাম। আমি বললাম যে আপনারা যে পাঠ্যপুস্তকে কবিতা ঢুকাচ্ছেন, ওই পাঠ্যপুস্তক কমিটিতে কোনো কবি রিপ্রেজেন্টেশন ছিল? তো বললো যে নাই। তো আপনারা এগুলো কিভাবে করেন? মোহাম্মদ আজমরা এগুলো কিভাবে করে? রাখালরা কিভাবে করে? তারাই তো আমাদের বন্ধু, তারাই তো আমাদের সহকর্মী ছিল, আন্দোলনের মাঠে ছিল। এই সত্যটা কেউ বলবে না সমাজের মধ্যে। একজন কেন, একটা 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 কবিতার চয়নিকা ছিল, আমরা ছোটবেলায় আমরা পড়েছি। চয়নিকাতে আমরা এমন জিনিস ছিল যেগুলা পাঠ্য মূল বইয়ের মধ্যে ছিল না। একটা সংকলন হইতে পারতো যে এইখানে কোনো চিন্তাশীল কোনো বাংলাদেশকে দেখতে পারে। আমার মনে হয় আর কি, যারা উপদেষ্টারা আছেন বেশিরভাগই কথার ফুল যদি ছাড়া বাস্তবে একটা একটা সুন্দর সমাজ যে আমরা কল্পনা করতে পারি, সেই জিনিসটা আমরা আশাহত হয়েছি। অভ্যুত্থানের সবচেয়ে বড় ব্যর্থতা কোন জায়গায়, এটা আমি শুরু থেকে বলছিলাম, আমি শুরু থেকে টকশোতে গিয়ে বলছিলাম, পৃথিবীর যেখানে অভ্যুত্থান হোক না কেন, যেখানে এই কাজটা হোক, অভ্যুত্থানের পরে সবচাইতে বড় শূন্যতা তৈরি হয় সাংস্কৃতিক শূন্যতা পৃথিবীর। এটা ফরাসি বিপ্লবও ঘটেছে, আফ্রিকান দেশগুলোতেও ঘটেছে, ইভেন কি আমাদের
90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পরও এই শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণ করতে পারেনি বিধায় কবিতা পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট আজকে নিখোঁজ। আপনি খুঁজে পাবেন না কাউকে। যদি পারতো, যদি সমাজের দায়টা নিতে পারতো, সংস্কৃতির দায়টা নিতে পারতো, তাইলে হইতো। এখনো একই কাজ হয়েছে। আপনি শেখ মুজিবুর রহমানের 665টা মূর্তি ভাঙলেন বিভিন্ন জেলায়। এই যে একটা জায়গার যে শূন্যস্থান হয়, সেই শূন্যস্থানটা আপনি কিভাবে পূরণ করবেন? সেই শূন্যস্থান পূরণের জন্য আপনি কোনো কিছুই করতে পারেন না। আপনারা এইখানে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনে ছিল 5-6 জন লোক ঘুরে ফিরে সেমিনার করে, নিজেরাই বক্তা, নিজেরাই সংবিধান ফেলে দিচ্ছে, সংবিধান ঊর্ধ্বে তুলছে, ফেলছে। আদৌ কি হচ্ছে আমরা সত্যিকার অর্থে বুঝতে পারছি না। ইভেন কি কোনো কিছুই আমাদের কাছে স্পষ্ট নাই সরকারের। আমরা এখনো একটা রোডম্যাপ পাইনি নির্বাচনের। একটা ইলেকশন কমিশন, এই সংস্কারটাও হয় নাই। এটা আদৌ কখন হবে, কিভাবে হবে আমরা জানি না। এখন আপনি বলতে পারেন যে আপনি এই অভ্যুত্থানের পর এত তাড়াতাড়ি কেন নির্বাচন চান? আমি নির্বাচন চাই না তাড়াতাড়ি, কিন্তু আমরা দৃশ্যমান একটা চেহারা দেখতে চাই যে সমাজটা একটা গুণগত পরিবর্তনের দিকে যাচ্ছে এই অভ্যুত্থানের পর। আপনারা যারা এই কবিতাগুলো লিখেছেন, আমি বেশিরভাগের লেখা আগে পড়েছি, আপনারা কখনো রাজনৈতিক কবিতা এইভাবে লেখেননি। কিন্তু এই অভ্যুত্থান আপনাদেরকে এমন এক চেতনাগত চাপ দিয়েছে বা মানসিক চাপ দিয়েছে। আপনি যে সমাজের মধ্যে আছেন, যে রক্তটা দেখলে আপনার রক্ত টকবক করে, সেই রক্তটাই আপনাকে এটা লিখতে বাধ্য করেছে। যে লাশটা দেখলে আপনার চোখে পানি আসে, সেই লাশটার জন্য আপনি এই গল্পটা লিখলেন, এই শব্দটা এখানে লিখলেন। তো আমরা যদি এই অনুভূতিগুলা, এই সমাজের এই জায়গাগুলা আমাদের রাজনীতিবিদরা যদি বুঝতে না পারেন কখনো, তাহলে আমাদের আগের যে পরিণতি ছিল, আগে একই দৃশ্য দেখতে পারবো চক্রাকারে। হয়তো আমি মনে করি না যে পরিবর্তন হবে না সমাজের। এটা তো একটা গুণগত পরিবর্তন। একজন ফ্যাসিস্টকে উৎখাত করা, এটা রাষ্ট্রের জন্য বহু বিরাট কাজ। কিন্তু একটা রাষ্ট্র পরবর্তী রাষ্ট্রটাকে গঠন করার জন্য, সংস্কার করার জন্য যে ধরনের কর্মপ্রক্রিয়া ছিল, সে কর্মপ্রক্রিয়ার ক্ষেত্রে আমি খানিকটা হতাশ বলবো না, আমি বলবো যে এটা এটা অসম্ভবের অনুভবের মতো আর কি। অসম্ভবটাকে অনুভব করতে পারছি না। আমি যে এই সংস্কারের যে চেহারাটা দেখতে চাইবো, সে চেহারাটা আমি এখানে দেখতে পাই না। আমরা যদি একটা কালেকটিভ সমাজ চাই, আমরা যদি একটা পরিবর্তন চাই, আমি একদিন বাংলা একাডেমির মোহাম্মদ আজমকে আমি বললাম যে আপনি একাডেমির ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলা, এগুলা আপনার মিনিস্ট্রিও লাগবে না, এখানে আইন করার দরকার নাই। আপনার অনুষ্ঠানমালাগুলোর মধ্যে একটু পরিবর্তন করেন। বিদেশি 2-1টা একাডেমি দেখেন, ওই দেশের কবিরা, শিল্পীরা, সাহিত্যিকরা, গল্পকাররা, কথা সাহিত্যিকরা কিভাবে তাদের জীবন যাপনটা করেন। আপনি 3 লাখ টাকা পুরস্কার দেন, ওইখানে ছাত্রর মতো কবিরা ঘুরবে, হ্যাঁ, একই কাজ করবেন আপনি। সেই যে ফ্যাসিস্টের গুণগান গাওয়া, তাকে আপনি পুরস্কার দিবেন, তাকে আপনি সমীহ করবেন, তাইলে তো একই জিনিস ঘটলো। আপনি তো ওই রূপান্তরটা করতেছেন না। এখন একটা প্রশ্ন হইতে পারে, আমাদের কি রিকনসিলিয়েশনের দরকার নাই? আমরা অ্যাকোমোডেশনটা কিভাবে করব? আমরা জানি পৃথিবীর বহু বড় বড় দার্শনিক হিটলারের সঙ্গে ছিলেন, ইভেন কি গুন্টার গ্রাসের মতো লেখক, তারপর হচ্ছে আপনার মার্টিন হাইডেগারের মতো পৃথিবীর প্রভাবশালী দার্শনিক হিটলারের সহযোগী ছিল এবং বুদ্ধিজীবী হিসেবে ওইখানে কাজ করেছেন। কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল আমাদের গুন্টার গ্রাস। আমি বলছি যে তারপরও আমরা সেই প্রতিভার সম্মানটা জানাতে চাই, যেটা আমাদের সম্মিলিত সামাজিকভাবে একটা দেশের জন্য মঙ্গলজনক, এবং একটা দেশকে, একটা জাতিকে স্বপ্ন দেখাবে। যে ভাষাটা সে সৃষ্টি করবে, সে ভাষা দিয়েই তো মানে অগ্রসর হবে। আমি আরেকটা ঘটনা বলি, আরেকটা অভিজ্ঞতার কথা বলি, ছোট্ট একটা অভিজ্ঞতা। মারা যাওয়ার পর যেদিন সাইদ এবং ওয়াসিম মারা গেল, চট্টগ্রামের দুজনই খুবই আর কি, আমরা শুধু সাইদের কথা বললি, চট্টগ্রামের ওয়াসিমের কথাও, খুবই মেধাবী ছাত্র চট্টগ্রামের ওয়াসিম, ছাত্র দলের খুবই মেধাবী। তো আমরা তার নামটা, সাইদের নামটা যতভাবে নিই, ওয়াসিমের নামটা নেই না। তো ওই সময়কার একটা পোস্টার, দেবাশিসের আঁকা একটা পোস্টার ভাইরাল হয়েছিল। তো এই পোস্টারটা আমি দেখে নেই, একটা ইন্ডিয়ান পত্রিকার একটা পত্রিকাতে ওই পোস্টারটা দেবাশিস একটা লেখা লিখেছিল, আমাদের এক বন্ধু ওইটা প্রুফ দেখতেছিল। আমি দেখলাম যে ওইখানে আমার কবিতার লাইন, রাজার কঙ্কালের। দেবাশিসের সঙ্গে সত্যিকার অর্থে আমার কোনো যোগাযোগ ছিল না, কিন্তু তার অনেক পোস্টার আমি শেয়ার দিয়েছি আন্দোলনের সময়।
তা পরে দেবাশিসে জিজ্ঞেস করলাম এটা আপনি পেলেন কোথায়? বললো যে আমি জনপরিষদ থেকে পেয়েছি। জনপরিষদের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, রাজনৈতিক ভাবও নাই বা বুদ্ধিবৃত্তিক ভাবও নাই, আমি কখনো ওদের অনুষ্ঠানও যাইনি। ফলে মানে আমি বলছি যে সাহিত্যের ভাষাটা কিভাবে থাকে, একটা ভাষা আমরা যদি একটা নতুন দেশ দেখতে চাই, আমরা একটা কবিতা ছাপছিলাম মাঝখানে, গাজার যখন হয় সে গাজাতেই ছিল মানোয়ার মাখুল নামে এক ফিলিস্তিনি কবি। আপনি দেখবেন যে একটা দেশ যখন গড়তে হয় ওইখানে কবিতাটা খুব নিউ গাজা নামে কবিতাটা ইংরেজিতে, খুবই নতুন গাজা। তো আমরা ওইটার ভিডিও করেছি, ওর প্রেজেন্টেশন আর কি, খুবই ভোকাল এবং পথে খুব সুন্দরভাবে কবিতা পড়ে আর কি। ওই কবিতার একটা মেসেজ আছে খুবই সুন্দর। মেসেজটা হচ্ছে একজন মা, গর্ভবতী মা, তার সন্তান পেটে নিয়ে আছে, সে হচ্ছে ইসরায়েলি সৈন্যদের কারণে বিভিন্ন জায়গায় পালাচ্ছে এবং কোথাও কোনো স্বস্তি নাই। তো মা বলছে যে তুই যত দ্রুত আসিস, আমার মানে 9 মাসের আগে তুই যত দ্রুত আসিস, দেশটা তত মনে হয় আমার স্বপ্নের জায়গাটা দেখতে পাবি, তুই হয়তো সূর্যটা দেখতে পাবি, না হলে তুই একদম মানে পেটের মধ্যেই তো মারা যাবে, সন্তানটা আমার মধ্যেই মারা যাবে যুদ্ধের ময়দানে। তো আমরা যদি এই স্বপ্নটা দেখতে না পারি, একটা দেশ একটা সুন্দর, এই স্বপ্নটা যদি আমরা দেখতে না পাই, এবং কবিদেরই দেখা উচিত, কবিরা বিদ্রোহ করবে যেমন, সবকিছু এই জায়গাটা আমাদের দেখতে হবে যে একটা নতুন দেশ, নতুন গাজা, ওইখানে মুক্তি হচ্ছে, মানুষ মুক্তির স্বাধীনতা ভোগ করছে, এই জায়গাটা আমরা দেখতে চাই। এবং আমরা এখনো বলছি, এখনো সময় আছে, যারা বিভিন্ন পোস্টে আছেন, বাংলা একাডেমি হোক, শিল্পকলা একাডেমি হোক, জাতীয় গ্রন্থকেন্দ্র হোক, আমরা কোনো দৃশ্যমান চেহারা দেখতে পাচ্ছি না এবং গুণগত পরিবর্তনের কোনো জায়গা দেখতে পাচ্ছি না। আমরা কিছু ইভেন্ট দেখছি, কিন্তু এই ইভেন্টের যে একটা রাজনৈতিক রূপান্তর, সাংস্কৃতিক রূপান্তর, সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য বেদনাদায়ক। সবাইকে ধন্যবাদ।